এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আমরা আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের বাংলা বিষয়ের একটি বিশেষ টপিকস নিয়ে আজকে আলোচনা করব। এই টপিকসটির নাম বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক যে কাউন্সিল আছে তারা প্রতিটি ছাত্রকে বিনামূল্যে স্কুল থেকে 2টি বই সরবরাহ করে থাকে। প্রথমটির মধ্যে আছে গল্প, কবিতা, নাটক, সহায়ক পাঠ এবং বিদেশি কবিতা এবং গল্প। আর দ্বিতীয় বইটি সেটি সবুজ রঙের। এই সবুজ রঙের বইটির নামই হচ্ছে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এই বইটি থেকেই আজকে আমরা পাঠদান করব। এই বইটির 2টি অংশ আছে। প্রথম অংশটির নাম শিল্প সাহিত্য সংস্কৃতি আর দ্বিতীয় অংশটির নাম বাংলা ভাষা বা শুধু বলা যেতে পারে ভাষা। এই ভাষা চ্যাপ্টারটি নিয়েই আজকে আমাদের আলোচনা করা হবে, যাকে আমরা প্রচলিত অর্থে নিচের দিকের ক্লাসগুলিতে আমরা যাকে বলতাম ব্যাকরণ, সেই ব্যাকরণেরই অন্য একটি পর্যায়, যাকে ঠিক ব্যাকরণ বলা যায় না, একে সবথেকে বলা ভালো ভাষা চর্চা। এই ভাষা চর্চার যে বইটিতে রয়েছে তার প্রত্যেকটি পৃষ্ঠা খুবই দরকারি। অর্থাৎ স্কুল থেকে যে বইটা পাওয়া যাবে সবুজ কালারের, সির 105 পাতা থেকে 143 পাতা পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীকে ভালো করে পড়ার জন্য অনুরোধ করছি। এটি ভালো করে পাঠ না করলে বিষয়টি হৃদয়ঙ্গম হবে না। এবার আমরা এই ভাষার যে অংশটি আলোচনা করব, এখানে বেশ 5টি চ্যাপ্টার আছে, 5টি উপবিভাগ আছে। সেই 5টি উপবিভাগের মধ্যে প্রথমটির নাম হচ্ছে ভাষা বিজ্ঞান, দ্বিতীয়টির নাম হচ্ছে ধ্বনি তত্ত্ব, তৃতীয়টির নাম হচ্ছে রূপ তত্ত্ব, চতুর্থটির নাম বাক্য তত্ত্ব এবং সর্বশেষেরটির নাম হচ্ছে অর্থ তত্ত্ব বা শব্দের অর্থ পরিবর্তন এবং তার কারণ ইত্যাদি নিয়ে। তাহলে এই যে 5টি বিভাগ, এই বইটির মূল বিভাগ 2টি হলো, একটি শিল্প সাহিত্য সংস্কৃতি, অপরটি ভাষা। সেই ভাষার 105 পাতা থেকে 143 পাতায় আলোচিত হয়েছে এই 5টি বিষয় অর্থাৎ উপবিভাগ। এই উপবিভাগের মধ্যে আজকে আমরা আলোচনা করব ভাষা এবং ভাষা বিজ্ঞান। আমরা যে ভাষায় কথা বলি সেটি বাংলা ভাষা। পৃথিবীতে এই রকম বহু ভাষাভাষীর মানুষ রয়েছে। বিভিন্ন ভাষাতাত্ত্বিকগণ পৃথিবীতে প্রায় 9-10 হাজার ভাষার কথা বলেছেন এবং সেই সব ভাষার উৎপত্তিস্থল, তাদের যে হেরিডিটি মানে বংশগতি, কিভাবে এক ভাষা থেকে অন্য ভাষায় পরের প্রজন্মের পর প্রজন্ম পরিবর্তিত হয়ে এসেছে, এ নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি একটি ভাষার শব্দ, তার পদ, তার বাক্য, তাকে বিশ্লেষণ করে ভাষার শ্রেণীবিভাগ করা হয়। আমরা একাদশ শ্রেণীতে দেখেছি যে ভাষাগুলিকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়েছে, সমবায়ী এবং অসমবায়ী। এবং সেই বিষয়টি যেহেতু পূর্বে আলোচিত হয়েছে, এখন আমরা শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর জন্য যেটুকু প্রয়োজন সেই দিকেই আমরা আলোকপাত করব। ভাষাবিজ্ঞানীদের মতে
ভাষা হচ্ছে আমাদের ভাব প্রকাশের বাহন। ভাষার সৃষ্টি প্রথমে, তারপর সাহিত্য যাই হোক না কেন তার আলোচনা পরে আসে। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে আছি, সেই প্রথম শ্রেণী থেকে আজ দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই বিষয়টি কিন্তু খুব বেশি আলোচনার মধ্যে ছিল না। এমনি কিছু ব্যাকরণ বলে আমাদের আলোচিত হতো, অর্থাৎ সেখানে শব্দ তৈরি কিভাবে হচ্ছে, পদ কিভাবে তৈরি হয়, কিভাবে আমরা বাক্য তৈরি করি, সেই সমস্ত বিষয়ে, যেমন সন্ধি, সমাস, ব্যুৎপত্তিগত অর্থ, এসব নিয়ে, সমার্থক শব্দ, এসব নিয়ে আলোচনা হতো। আজকে আমাদের আলোচনা হবে যে কি না, ভাষার সঙ্গে আমাদের সম্পর্ক, মানুষের যে সম্পর্ক ভাষার সঙ্গে, সেটি আজকের আলোচ্য বিষয়। এখন বিভিন্ন ভাষা বিজ্ঞানীরা তারা মানব মনের, মানব মস্তিষ্কের, সমাজের এই যে বিষয়গুলি যার দ্বারা ভাষা তৈরি হয়েছে এবং যার দ্বারা ভাষা ক্রমশ বিকাশ হয়েছে, সেসব আলোচনা করতে গিয়েই তাঁরা বলেছেন যে ভাষা প্রধানত এই আলোচ্য বিষয়টা, ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় হবে তিনটি। একটি হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞান, দুই হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, আর তিন হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। এখন এই তুলনামূলক ভাষাবিজ্ঞানের বিষয়টি বাঙালির ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এই ভাষাবিজ্ঞানের যিনি জনক, তার নাম হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। ইনি 1786 সালে কলকাতায়, বর্তমানে যেটি হচ্ছে আমাদের পার্ক স্ট্রিট, সেই পার্ক স্ট্রিটের ধর্মতলা লাগোয়া একটি জায়গায় তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানেই তিনি তাঁর এই যে ভাষাতত্ত্ব নিয়ে যে গবেষণা, সেটা তিনি চালিয়েছেন। সেই হিসেবে আমরা বাঙালি হিসেবে আমরা খুবই গর্বিত। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই উইলিয়াম জোন্সের ক্ষেত্রে, তিনি দেখিয়েছেন যে সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফার্সি এই শব্দগুলির মধ্যে মিল রয়েছে, অর্থাৎ তিনি এইগুলোকে মিল খুঁজে পেয়েছেন। সুতরাং আমরা এটা বলতেই পারি যে ঊনবিংশ শতাব্দী জুড়ে ইউরোপ এবং পরবর্তীকালে আমেরিকায় তুলনামূলক ভাষাবিজ্ঞানের প্রচুর চর্চা হয় এবং সেই চর্চাটার মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করেছি, এই যে চারটে ভাষার কথা বললাম, এই যে একই ধরনের মিল লক্ষ্য করা এই ভাষার মধ্যে, একেই আমরা বলেছি কগনেট বা সমগোত্রজ ভাষা। তাহলে আমাদের বিষয়টি আলোচনা হলো, সেটি হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞান। এরপর দ্বিতীয় যে ভাষাবিজ্ঞানটি, সেটির নাম হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান হচ্ছে কোনো একটি ভাষা দীর্ঘদিন ধরে চলতে থাকলে সেই ভাষা ক্রমশ রূপান্তরিত হতে থাকে কালের নিয়মে। যেমন কোনো একটি নদী যখন সমুদ্রের দিকে বইতে থাকে, তখন সে নানা রকমের ভাবে বাঁক নেয়। তেমনই একটি ভাষা জনসমাজের মধ্যে প্রচলিত থাকলে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন জাতির মানুষ এবং সর্বোপরি শিক্ষিত, অশিক্ষিত ইত্যাদির জন্য সেই ভাষা কিন্তু পরিবর্তিত হয়। তা সেই ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের তাহলে আলোচ্য বিষয় কি, যে প্রাচীন যে বাংলা ভাষা, আমরা যেটা আজ 1000 বছরের পুরনো বাংলা ভাষা বলি, যেটা হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন যে 1000 বছরের পুরনো, সে 1000 বছরের পুরনো বাংলা ভাষার তার যে মূল ভাষা ছিল, সেটাকে বলা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। সেই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এসেছে ইন্দো ইরানীয় ভাষা। সেই ইন্দো ইরানীয় ভাষা আবার পরবর্তীকালে পরিবর্তিত হয়ে আমাদের ভারতে এসেছে, ভারতীয় আর্য ভাষা নামে পরিচিত হয়েছে। এই ভারতীয় আর্য ভাষা আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি তাঁর যে বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থটি হচ্ছে ODBL, অরিজিনাল ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রন্থটি একটি আকর গ্রন্থ
শুধু এটি বাংলা ভাষা চর্চার ক্ষেত্রেই একটি অথেন্টিক বই তাই নয়, এটি বিশ্বের যে কোনো ভাষা যখন আলোচিত হয় এই ভাষাকেও আলোচনার দাবি রাখে। সুতরাং সেই বিষয়ে আমরা একটু আলোকপাত করতে পারি। সেই যে ভারতীয় আর্য ভাষা, সেই ভারতীয় আর্য ভাষা আনুমানিক খ্রিস্টপূর্ব দ্বাদশ শতকে এসেছিল এবং সেই দ্বাদশ শতকে যে ভাষা এসেছিল তাকে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাঁর ওডিবিএল গ্রন্থে বলেছেন OIA, অর্থাৎ ওল্ড ইন্ডিয়ান এরিয়ান। সেই ওল্ড ইন্ডিয়ান এরিয়ান এর যে প্রাথমিক যে পুস্তক, অর্থাৎ এই ভাষায় যে গ্রন্থ রচিত হয়েছে সেটা হচ্ছে ঋগ্বেদ, এবং সেই ভাষা আবার এসে পরিবর্তিত হলো, অর্থাৎ OIA খ্রিস্টপূর্ব 600-তে সেটি পরিবর্তিত হয়ে গেল। যেটা ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষা সেটি হলো মধ্য ভারতীয় আর্য ভাষা বা MIA, এবং MIA এর ফুল ফর্ম হচ্ছে মিডল ইন্ডিয়ান এরিয়ান। এর সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 600 থেকে খ্রিস্টীয় 600 শতাব্দী। এই স্তরটিকে ভাষাতাত্ত্বিক তাঁদের মতে এই স্তরটি দুটি ভাগে বিভাজিত হয়েছে ভারতীয় আর্যের। সেই দুটি স্তর হচ্ছে একটি পালি, অপরটি প্রাকৃত। এই পালি ভাষাটা প্রধানত বৌদ্ধ ধর্মগ্রন্থ, বিশেষ করে ত্রিপিটক বা ওই ধরনের বিষয়ে আলোচনা হয়েছে। আর পালি ভাষার সম্পর্কে আরেকটি কথা বলা যায় যে এর যে পরবর্তী স্তর সেটি কিন্তু অনাবিষ্কৃত থেকেছে। অপরদিকে খুবই আলোচনার দাবি রাখে সেটা হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত, এই প্রাকৃত শব্দটির অর্থ প্রতজন, অর্থাৎ তথাকথিত যারা উচ্চবর্ণের বা উচ্চশিক্ষিত মানুষ তাদের নয়, তথাকথিত নিম্নবর্গের এবং তথাকথিত শিক্ষার আলোক থেকে যারা দূরে রয়েছে তাদের বলা হয়েছে। এবং সেই প্রাকৃত ভাষা ভারতবর্ষের কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়ল। এই সর্বত্র ছড়িয়ে পড়ার ভাষাগুলোকে আমরা সেই অঞ্চল অনুযায়ী সেই প্রাকৃত নামকরণ করেছি। যেমন আমরা যদি বলি মহারাষ্ট্রী প্রাকৃত, অবন্তী প্রাকৃত, সৌরসেনী প্রাকৃত, তেমনই আসে আমাদের বাংলা ভাষার যে মা তাকে বলা হচ্ছে অর্ধমাগধী প্রাকৃত বা মাগধী প্রাকৃত। কেউ মাগধী প্রাকৃত, কেউ বা বলে অর্ধমাগধী প্রাকৃত। এই অর্ধমাগধী প্রাকৃতের থেকেই আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এর মাঝে অবশ্য দুটো স্তর আছে, একটি স্তরের নাম হচ্ছে অপভ্রংশ, আরেকটি স্তরের নাম হচ্ছে অবহট্ট। তাহলে সুতরাং এই যে ধারাবাহিক ইতিহাস, এই যে মধ্য ভারতীয় আর্য যেখানে শেষ হলো, অর্থাৎ খ্রিস্টীয় 600 শতক, সেই 600 খ্রিস্টাব্দ বলতে পারি আমরা, সেই 600 খ্রিস্টাব্দের পর থেকে আজ পর্যন্ত যে ভাষা তৈরি হয়েছে বা এখন যে ভাষা চলছে, এটাও আজ পর্যন্ত যে ভাষার যে তারও বিশাল বৈচিত্র্য ঘটেছে। অর্থাৎ সেই যে খ্রিস্টীয় শতাব্দী সেখানে কিন্তু সেই ভাষা আজকে দাঁড়িয়ে নেই। সেই ভাষা পরিবর্তিত হয়েছে, বিভিন্ন ডায়ালেক্ট হয়েছে গেছে, ডায়ালেক্ট যাকে আমরা বলি উপভাষা, এবং সেই উপভাষা থেকে আরও পরিবর্তিত হয়েছে বিভাষা এবং নিভাষা, এবং তার সঙ্গে সঙ্গে সাধু এবং চলিত ইত্যাদিতে পরিণত হয়েছে। সুতরাং এই যে ইতিহাস, এই বিষয় নিয়ে যখন আলোচনা হয় সেইটি হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। তৃতীয় বিষয়টির নাম হচ্ছে, আমরা এর নাম বলেছি বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। এই বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কিন্তু এই আজকের যে ভাষা চ্যাপ্টার তার সবথেকে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। সেই আলোচ্য বিষয়টি আমাদের এখন আলোচনা করে নিতে হবে। এই যে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, এই ভাষাবিজ্ঞানের মূল বিষয়টা কি? বিষয়টি হলো যে বাংলা ভাষার ইতিহাস বা অতীত নিয়ে কোনো আলোচনা করে না এটা, বরং এটা সমকালীন যে ভাষাটি আমরা পেয়েছি
অর্থাৎ সেই ভাষাটির গঠন বিচার করা হয়। সেই গঠনগুলি কি কি? সেই গঠনগুলি হচ্ছে 5 প্রকার। আমাদের যে চ্যাপ্টারগুলি বিভক্ত আছে সেইগুলি এখানে প্রযোজ্য। প্রথমটি হলো ধ্বনি বিজ্ঞান, দ্বিতীয়টি হচ্ছে ধ্বনি তত্ত্ব, তৃতীয়টি হচ্ছে রূপ তত্ত্ব, চতুর্থ হচ্ছে বাক্য তত্ত্ব, আর পঞ্চম হচ্ছে শব্দার্থ তত্ত্ব। তাহলে এই 5টা বিষয় আলোচনা হয় যেটা আমাদের এই চ্যাপ্টারে রয়েছে। তাহলে আমরা এইভাবে আলোচনা করব যে এই যে ধ্বনি বর্ণনামূলক যে ভাষাবিজ্ঞান, এই ভাষাবিজ্ঞানের 5টি শাখা। সেই শাখাগুলিকে আমরা এইভাবে বলি, ইংরেজিতে বলি ফোনেটিক্স, মানে ধ্বনি বিজ্ঞান, ধ্বনি তত্ত্ব ফোনোলজি, রূপতত্ত্ব মরফোলজি আছে। সেটি হলো যে ভারতের প্রাচীন অভিধান বিজ্ঞান কোনটি এবং তার রচয়িতাকে। তাহলে সেখানে উত্তর আসে মুনি, তিনি একজন ঋষি মুনি। ভারতের যাবতীয়, সে মেডিকেলেরই হোক, সে ম্যাথসেরই হোক, সে সায়েন্সেরই হোক, সে ফিলোসফি হোক, সাহিত্য হোক, সবই মুনি ঋষিরাই কিন্তু এ বিষয়ে যথেষ্ট আলোচনা করেছেন। সেই আলোচনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, সে যেমন যদি বৃহদারণ্যক উপনিষদের কথা বলি, চরক সুশ্রুতের কথা বলি, আমরা কণাদের যদি কথা বলি, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে অভিধান বিজ্ঞানের ক্ষেত্রেও যিনি প্রথম অভিধান বিজ্ঞান রচনা করলেন তার নাম হচ্ছে যাস্ক। তার গ্রন্থটির নাম হচ্ছে নিরুক্ত। এরপর ত্রয়োদশ শতাব্দী কত থেকে শুরু হচ্ছে? 1201 থেকে। সে 1201 থেকে ত্রয়োদশ শতাব্দীতে এই অভিধান নিয়ে ইউরোপে যিনি প্রথম এই বিষয় নিয়ে আলোচনা করলেন তার নাম হচ্ছে গারল্যান্ড, জন গারল্যান্ড। তিনি যে শব্দটি ব্যবহার করলেন সেটা হচ্ছে ডিকশনারিয়াস শব্দটি ব্যবহার করেন, এবং 1538 সালে এই ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায়। তাহলে প্রশ্ন আসবে যে ডিকশনারি শব্দটি কত সালে পাওয়া যায়, আর এই ডিকশনারি শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন? যিনি ব্যবহার করেছিলেন তার নাম স্যার থমাস এলিয়ট। তিনি যে অভিধানটি রচনা করেছেন সেই অভিধানটির নাম হচ্ছে, বিষয়টি হচ্ছে ল্যাটিন থেকে ইংরাজি। এছাড়াও এই পর্বে আমরা একটু আলোচনা করতে পারি, সেই আলোচনার বিষয়টি হলো যে অভিধান কত প্রকার হতে পারে। অভিধান প্রধানত 3 প্রকার হতে পারে। যারা বাল্যকাল থেকেই অভিধানের সঙ্গে যুক্ত তারা সাধারণত দেখেছে যে অভিধান আমরা ব্যবহার করি সেটি হচ্ছে E2B, এবং সেই E2B বিশেষ করে বাঙালি জাতির একেবারে মনের মণিকোঠায় যিনি রয়েছেন তিনি হচ্ছে এটি দেব। তার যে ডিকশনারি সেটি শুধু আমি নয় বা আমরা নই, আমাদের পিতৃপুরুষ তারা সেই ধারাবাহিকভাবে সেটি ব্যবহার করে আসছেন। সেখানে আমরা সেই ইংরেজি শব্দকে বাংলা ভাষায় দেখতাম, শুধু তাই নয় তার সঙ্গে সেটি কোন জাতের পার্টস অফ স্পিচ, অর্থাৎ সেটা নাউন নাকি প্রোনাউন নাকি ভার্ব না অ্যাডভার্ব, ঠিক উল্টো দিক থেকে আমাদের বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় না ক্রিয়া ইত্যাদি আলোচনা হয়ে থাকে। এবারে আমরা যে বিষয়টি নিয়ে আমরা এখানে শেষ করব সেটি হচ্ছে একটি চার্ট। তোমরা লক্ষ্য করবে ওই বইটার 113 পাতায়, সেই চার্টটিকে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে মাঝখানে আছে ভাষা, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, এবং সেগুলি কিভাবে কাজ করছে তার উপরেই আমাদের ভাষাবিজ্ঞানের আলোচনাটি সমাপ্ত হতে পারে। এবার আমরা এই ভাষাবিজ্ঞান এই যে স্তর, এই স্তরের মধ্যে কী ধরনের প্রশ্ন হয় সেটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। আমাদের মনে রাখা দরকার যে দ্বিতীয় যে বইটি আমাদের উচ্চ মাধ্যমিক যে কাউন্সিল দিয়েছে সেই বইটির পূর্ণ মান
অর্থাৎ মোট নাম্বার হয় যেমন যে, আর সেক্ষেত্রে আজকে যে ভাষা আমরা আলোচনা করছি এই পার্টে মোট নাম্বার থাকে 10, তার মধ্যে বিভাজনটা এরকম, এমসিকিউ থাকে 2 নম্বর অর্থাৎ 2 গণিত 1, আর পরেরটা থাকে যেটা এসএকিউ 3 গণিত 1, এবং একটি ব্রড প্রশ্ন থাকে সেটি হচ্ছে 5 গণিত 1। সুতরাং এই 10 নম্বরের মধ্যে যদি ভাষা বিজ্ঞানের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তাহলে আমাদের কিন্তু বইটি শুধু নিখুঁতভাবে পড়লেই হবে না, আমরা এই প্রশ্নগুলোকে খুবই গুরুত্ব দেব। যেমন প্রথম প্রশ্ন, বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ কি? সেই ধাপটি হলো তথ্য সংগ্রহ ও নথিভুক্তিকরণ। অর্থাৎ যে ভাষাটি আমরা পেয়েছি বা যে ভাষার উপর আমরা আলোচনা করছি সেই ভাষাটার তথ্য কী কী আছে এবং তাকে নথিভুক্ত করতে হবে। তারপরেরটি হচ্ছে ভাষার গঠন, প্রকৃতি, পদ্ধতি সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনার নাম কি? তাহলে ভাষা বিজ্ঞান, বা এটাকে ঘুরিয়ে একটা প্রশ্ন করা যেতে পারে যে ভাষা বিজ্ঞান কাকে বলে, সেটা কিন্তু তখন চলে যাবে কিন্তু এসএকিউয়ে, এমসিকিউয়ে থাকবে না। এমসিকিউয়ে 4টে অপশান থাকবে। এবার আছে ভাষা বিজ্ঞানের প্রধান শাখা কয়টি? এবার দিল 2টি, 3টি, 4টি, 5টি, এরকম দিতে পারে, 4টে অপশান দেবে। সেখানে আমরা দেখব 3টি। কী কী বললাম আগে? তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। এরপরেরটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট সব প্রশ্ন। এই প্রশ্নটি প্রায় বছর আসে, ঘুরিয়ে ফিরিয়ে আসে। সেটি হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? এটা কি আবার ঘুরিয়ে দেবে যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কে করেছিলেন, বা উইলিয়াম জোন্স তিনি যে সংস্থাটি কলকাতায় তৈরি করেছিলেন সেটি কত সালে? সুতরাং এই অংশটি আমাদের মনে রাখতে হবে, স্যার উইলিয়াম জোন্স এবং 1786। শুধু আমি সেই পার্কস্ট্রিট আমাদের বাঙালি হিসেবে এটাকে খুবই মাথায় নিতে হবে যে তুলনামূলক ভাষাবিজ্ঞান যিনি আলোচনা করেছেন, সূত্রপাত ঘটিয়েছেন, তিনি কলকাতায় করেছেন, সেই উইলিয়াম জোন্স 1786, এটা মনে রাখতে হবে। আর এই প্রসঙ্গেই আর কি প্রশ্ন আসে, বহুবার এসছে এটাও, সেই এসছে সেটা কি না, কোন কোন ভাষার মধ্যে উইলিয়াম জোন্স, কোন কোন ভাষার মধ্যে উইলিয়াম জোন্স মিল খুঁজে পেয়েছেন, বাংলা ভাষার সঙ্গে কোন কোন ভাষার মিল খুঁজে পেয়েছেন, এটা বলতে পারি আমরা। সেটা হচ্ছে যে তিনি করেছেন সংস্কৃত, গ্রিক, লাটিন, ফার্সি। এটা অপশানেও দিতে পারে, আবার এসএকিউয়েও দিতে পারে। এরপর আসে ধ্বনি পরিবর্তনের কারণ জানা যায় কিভাবে? ধ্বনি পরিবর্তন আমরা ক্লাস 9-এ পড়েছি। ধ্বনি পরিবর্তনের কারণ আমরা লক্ষ্য করেছি। ক্লাইমেটে হতে পারে, মানুষের যে বাকযন্ত্রের যে গঠন তার উপরে হতে পারে, অজ্ঞানতা হতে পারে, আরামের জন্য হতে পারে। সুতরাং সেই যে ধ্বনি পরিবর্তন, সেই ধ্বনি পরিবর্তনের কারণ কিভাবে জানা যাবে? ঐতিহাসিক ভাষাবিজ্ঞান পড়তে হবে। তাহলে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান যেটা আমরা বললাম যে কিভাবে প্রাচীন ভারতীয় আর্য কিভাবে মধ্য ভারতীয় আর্য থেকে নব্য ভারতীয় আর্য বা আজকের যে ভাষা, আঞ্চলিক ভাষা, বাংলা, ওড়িয়া, অসমিয়া, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, এই যে ভাষাগুলো তৈরি হয়েছে সেটাকে এই নব্য ভারতীয় আর্য বলে। এই বিষয়টা নিয়ে আলোচনা করলেই দেখা যাবে যে কিভাবে ধ্বনি পরিবর্তন হয়েছে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত হয়েছিল কখন? এটা করতে হবে বিংশ শতাব্দীর গোড়ার দিকে। বাকযন্ত্রের সাহায্যে কিভাবে ধ্বনি সমষ্টির উচ্চারণ হয়, যে বিজ্ঞানে আলোচনা হয় তাকে কি বলে? বাকযন্ত্রের যে ধ্বনি তো 2 রকমের আছে। একটা শুধু শব্দ জ্ঞাপক, যেমন নদীর কুলকুল শব্দ, পাখির ডাকের শব্দ, রেল বা ট্রেনের শব্দ, বিমানের শব্দ, সমুদ্রের ঢেউয়ের শব্দ, ঝড়ের শব্দ, এগুলো কিন্তু ভাষাবিজ্ঞান আলোচ্য বিষয় নয়। ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে বাকধ্বনি, অর্থাৎ যেটি আমাদের বাকযন্ত্র থেকে উচ্চারিত হয়। তাহলে এটাকে আমরা আলোচনার বিষয় হবে ধ্বনি বিজ্ঞান, এটাকে আমরা ধ্বনি বিজ্ঞান বলবো।
আমরা পরের দিনই এর পরের ভিডিওতে আমরা ধ্বনি বিজ্ঞান নিয়ে আলোচনা করব। এখন শুধুমাত্র জেনে রাখলাম যে বাক ধ্বনির সাহায্যে কীভাবে ধ্বনি সমষ্টির উচ্চারণ হয় এবং তা যে বিজ্ঞানে আলোচিত হয় তাকে ধ্বনি বিজ্ঞান বলে। সে ফোনোলজি আমরা পড়ে নেব। এরপর আসে ফলিত ভাষাবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয় কি? ফলিত ভাষাবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ভাষার অবদান। এরপর আসে পরিস্থিতি অনুযায়ী ব্যক্তির ভাষা পরিবর্তিত হলো তাকে কি বলবো? পরিস্থিতি অনুযায়ী আমি উড়িষ্যায় চলে গেলাম, কি আমি কর্ণাটক গেলাম, কি আমি তামিলনাড়ু গেলাম, বা কোনো একজন অবাঙালি মানুষের সঙ্গে আমি কথাবার্তা বললাম, তখন আমরা বলবো এটাকে কোড বদল। তাকে আমরা কোড বদল বলি, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী আমি ভাষা বদল করছি, কোড বদল। এরপর আসবে ল্যাড, LAD, ল্যাড এর পুরো নাম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এরপর আসবে ল্যাস, LAS, সবগুলোই ক্যাপিটাল অক্ষরে। LAD, ল্যাড পুরোটাই ক্যাপিটাল। LAS, ল্যাস, এটাও পুরো এখানে হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, ওখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এখন তো ডিভাইস সবাই জানে, ডিভাইস ছাড়া তো কিছুই চলছে না। কম্পিউটারের যুগে ডিভাইসটা খুবই জল ভাতের মতো হয়ে গেছে, কিন্তু এক সময় ডিভাইস বোঝানো বেশ কঠিন ছিল, বিশেষ করে 80 সালের আগে। সুতরাং এই দুটির শব্দ আমরা বলতে পারি। আবার এই দুটো আবার প্রয়োজন হতে পারে রূপতত্ত্বে গিয়ে, সেখানে এই ল্যাস আর ল্যাড এগুলোকে কি শব্দ বলে? এগুলোকে বলবে মুন্ডমাল শব্দ, সে পরে আলোচনা হবে। যে শাখায় মানব শরীরের ভাষার প্রকৃতি গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? স্নায়ু ভাষা বিজ্ঞান, তাকে বলে স্নায়ু ভাষা বিজ্ঞান। শৈলীর দুটি ভাগ কি? শৈলীর দুটি ভাগ হচ্ছে, আমরা আগে আলোচনা করেছি, যে বর্ণনামূলক এবং মূল্যায়ন ভিত্তিক। আর আমরা এরপরে আগে আলোচনা করলাম যে অভিধান বিজ্ঞানের প্রতিকৃতি হলেও ভারতীয়দের মধ্যে জাস্ক আলোচনা করে নিয়েছি। আদর্শ অভিধান কপকার 3টি আমরা বলে দিয়েছি। অভিধান শব্দটি প্রথম ব্যবহার করেছেন কে? গার্ল্যান্ড। আর এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় তাকে কি বলে? একভাষিক অভিধান, আমরা আলোচনা করে নিয়েছি। এক ভাষার শব্দকে অন্য ভাষায় ব্যাখ্যা করা হলে তাকে কি বলে? দ্বিভাষিক অভিধান। অর্থাৎ ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, আর বাংলা থেকে বাংলা, ইংরেজি থেকে ইংরেজি হচ্ছে একভাষিক, অর্থাৎ একটা ভাষা থেকেই আরেকটা ভাষায় আসছে। এরপর আসছে ভাষার চরিত্র নির্ভর। ভাষা কিসের চরিত্রের কিসের ওপর নির্ভর করে? বক্তা, শ্রোতা এবং উপলক্ষ, অর্থাৎ কার সঙ্গে আমি কথা বলছি আর কে কথা বলছে এবং উপলক্ষটা কি, তার উপরেই কিন্তু চরিত্র নির্ভর করে ভাষার। ভাষা বিজ্ঞানের আলোচনায় গুরুত্ব কিসের বেশি? সে গুরুত্ব হচ্ছে গিয়ে মুখের ভাষা। আমি এটা আগেই বলেছি, বাগধ্বনি। বাগধ্বনি বা বাকের কথাটাই, অন্য শব্দ বা অন্য কিছু এখানে আলোচ্য বিষয় নয়। মুখের ভাষা পরিবর্তনের দুটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অঞ্চল এবং কাল। যেটা আমি বলেছিলাম যে বাংলা ভাষা যেমন কি হয়েছে না, ডায়ালেক্টে পরিণত হয়েছে। বাংলা ভাষা 5টি ডায়ালেক্টে পরিণত হয়েছে। রাঢ়ী, বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী, বঙ্গালী, এই যে 5টা হয়েছে, সেই 5টা উপভাষা কিসের জন্য হয়েছে না, কাল অর্থাৎ বিরাট সময়, এই সময় কালের জন্য পরিবর্তন হয়েছে এবং তার সঙ্গে দেশের যে আবহাওয়া, ক্লাইমেট, তার উপরেও নির্ভর করছে। যেমন ঝাড়খণ্ডী, যেহেতু ঝাড়খণ্ডী বলতে আমরা ঝাড়খণ্ড এবং বিহার এই দুই এলাকার হিন্দি ভাষাভাষী মানুষের সঙ্গে আমাদের বাংলা ভাষার যে মিশ্রণ সেটা লক্ষ্য করা যায়। আবার যেখানে আমাদের কামরূপ বা উত্তরবঙ্গের যে ভাষা সেখানেও পরিবর্তন লক্ষ্য করা যায়। আবার বিশেষ করে বাংলাদেশের যে ভাষা, যাকে বঙ্গালী উপভাষা বলে, তারও ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক পরিচয় আমরা আলোচনা করেছি বিভিন্ন সময়ে এবং আরও আলোচিত হবে। সর্বশেষ বিষয় হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? কোন দেশ করেছিল? বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কোন দেশ করেছিল? সেটা হচ্ছে ইউরোপ ও মার্কিন দেশ, ইউরোপ ও আমেরিকা। আর শেষ প্রশ্নটা হলো কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবস্থা করে তাকে কি বলে? কোড। অর্থাৎ একটি মানুষ কোনো একটি
ব্যক্তি মানুষ কোনো একটি বিশেষ পরিস্থিতির জন্য যে যে নতুন একটা শব্দ তৈরি করে তাদের নিজেদের মধ্যে বোঝাপড়ার জন্য, তৃতীয় ব্যক্তি যাতে সে সম্পর্কে কোনো কিছু অবহিত হতে না পারে, তাকে বলা হচ্ছে কোড। সুতরাং এইভাবে আমরা এমসিকিউ এর প্রশ্নগুলো করতে পারি। সুতরাং সেই এমসিকিউ এর প্রশ্নের পরে আমাদের আসে এসএকিউ। এমসিকিউ থাকে দুটো প্রশ্ন, 1 নম্বর করে থাকে 2 নম্বর, আর এসএকিউ থাকছে 3 নম্বর। সেই এসএকিউ বলতে এই যে প্রশ্নগুলো আমি করলাম এগুলোকেই শুধুমাত্র একটু ওই 20টি কম বেশি 20টি শব্দে লিখতে হয়। আর ওইটি ছিল টিক দেওয়া, অর্থাৎ 4টি বিকল্পের মধ্যে একটিকে সঠিক বলে চিহ্নিত করা। আর এসএকিউ হচ্ছে সেটিকে কম বেশি 20টি শব্দ, তবে বেশিরভাগ ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে লক্ষ্য করা যায় 2-3টি শব্দের বেশি ব্যবহার করতে হয় না। এখানে কোনো লেখার বেশি স্থান নেই, কারণ প্রশ্নটার যে উত্তরপত্র সেটি খুব সীমাবদ্ধ অবস্থায় থাকে, সেখানে বিশেষ কিছু বানিয়ে বা বেশি কিছু লেখার কোনো জায়গা থাকে না। সুতরাং সেই বিষয়ে লক্ষ্য করতে হবে। তবে ওখানে 2টি বিষয় আলোচনা করা গেল না, সেটি হচ্ছে ল্যাং ও পারোল কাকে বলে, এইটি এর প্রবক্তাটা কি। এর প্রবক্তা হচ্ছে ফার্দিনান্দ দা সসুর। তার মতে উপাদান ও উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে বলে লাং। উপাদান এবং উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক একে বলে লাং। এটা জাল, যেটাকে নেট বলি, নেট চাই, মোবাইল চালাতে গেলে নেট চাই, সেই নেট অন্তর্জাল, সেই অন্তর্জালের জন্য এইটা এর যে প্রবক্তা তার নাম হচ্ছে গিয়ে ফার্দিনান্দ দা সসুর, বা ছোটো করে লিখলেও হবে দন্তসহায়কার দন্তসহায় বলা হসৌর হসস্যুর, আর শব্দটি হচ্ছে লাং। আর পারলটা কী হলো, এই পারল কথাটা আবার অন্যভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে যারা কয়েদি আসামি যারা জেলের মধ্যে থাকে তাদের বিশেষ কারণে মহামান্য যে বিচারপতি তারা কিছুদিনের জন্য ওই কারাগার থেকে মুক্তিদান করে বিভিন্নভাবে, আমরা এটা লক্ষ্য করি। অর্থাৎ কোনো সাময়িক সমস্যা বা কোনো পারিবারিক সমস্যা হলে প্যারোল এছাড়া, ওটা উচ্চারণটা হবে প্যারোল, আর এটা হচ্ছে পারোল। সুতরাং এই ইংরেজি বিচিত্র ভাষা, এই ইংরেজি ভাষার শব্দভাণ্ডার পৃথিবীর সব ভাষার থেকে এগিয়ে। সুতরাং এই একটি শব্দ অর্থাৎ যাকে আমরা হোমোফোন বলি, সেটির বৈচিত্র্য ইংরেজিতে বিপুল। সুতরাং সে পরবর্তীকালে সেসব নিয়ে চর্চা করা যেতে পারে। তা সেই পারোল হলো লাং সংবিধিগুলিকে মান্য করে ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচন ক্রিয়া, অর্থাৎ এই যে বলবো কথা বলার যে বিষয়, যে ঢং বা যে স্টাইল, সেটা হচ্ছে পারোল। আর ওটা হচ্ছে গিয়ে আমরা বললাম পারস্পরিক সম্পর্ক, উপাদান এবং উপাদানের সম্পর্ক। তাহলে এই লাং আর পারোল এই দুটি ছিল খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটি আমি এমসিকিউয়ে আলোচনা করিনি। আর এসএকিউয়ে দুটো আলোচনা হতে পারে, সেটা হচ্ছে শৈলী বিজ্ঞান কী, শৈলী বিজ্ঞানের বিচার করার ক্ষেত্রে এর যে প্রকরণগুলি কী কী, সে প্রকরণগুলি আছে, প্রথমেই আছে ওই বইটা পড়তে হবে, প্রসূখন, বিচ্যুতি, সমান্তরালতা, কোড বদল, বহুস্বরতা। আর বিচ্যুতি বা বিস্মরণ ঘটে কোন স্তরে, বাক্যের অধিগঠন আর অধগঠন এই নিয়ে আলোচনা হবে। অধিগঠন প্রথম অংশটা, আর পরের অংশটা অধগঠন, অর্থাৎ যেটা আমরা বাক্যতত্ত্বেও গিয়ে আবার আমরা এটা পাবো। একটি আদর্শ অভিধানের স্তরগুলি কি কি? একটি আদর্শ অভিধান, অভিধান মানে ডিকশনারি, সেটি হচ্ছে শব্দের গঠনগত, 2 অন্বয়গত, আর 3 হচ্ছে বাগার্থগত। তাহলে একটি অভিধান, আমাদের যে অভিধানের কথা আমি আগেই বললাম, এটি দেবের যে ইংলিশ, যে ইংরেজি থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা, এই যে আমরা অভিধানের সঙ্গে পরিচিত হয়েছিলাম, এর যে বিষয়, এর বিষয় হচ্ছে আমরা যেভাবে খুলে দেখি যে প্রথমত এটা ইংরেজি যে লেটার, সে লেটার অনুযায়ী হয়ে থাকে না। এখন ওটা বাংলাতেও প্রচুর অভিধান
রচিত হয়েছে। বিশেষ করে আমাদের হাতের গোড়ায় যেটা রয়েছে সেটা হচ্ছে চলন্তিকা, এবং আমাদের যে সংসদ যে তৈরি করেছে আমাদের, সেটাও খুবই আমরা ব্যবহার করে থাকি। সুতরাং এখন অবশ্য অভিধানের দিন প্রায় চলে গেছে। সেই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী যেমন বলেছিলেন, মহাকাব্যের দিন বোধহয় চলে গেছে। সুতরাং ওই মধুসূদনের যুগের পরে ওটা চলে গেছে। আর এখন যে কারণে বলি আমরা এআই, অর্থাৎ আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, সেটাকে প্রয়োগ করেই আমরা সমস্ত প্রশ্নেরই উত্তর চলে আসে। মোবাইল আমাদের প্রায় সঙ্গী। ওই জন্য পশ্চিমবঙ্গের যে মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়েদের হাতে একটি করে মোবাইলের ব্যবস্থা করে দিয়েছেন। ফলে সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেখে নিতে পারবো। সুতরাং এইভাবে আমরা এই আলোচনাগুলি করব। আর সর্বশেষ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ভিত্তিক অভিধান কাকে বলে। আমরা তো অভিধান দেখলাম যে 3 রকমের, একভাষিক, দ্বিভাষিক, বহুভাষিক, এ তো হলো, এবং বিষয়ভিত্তিকও অভিধান হয়। আর সর্বশেষ যেটা হচ্ছে ইতিহাস ভিত্তিক অভিধান কাকে বলে। যখন কোনো অভিধান একই শব্দের প্রথম প্রচলনের সময় তার কী অর্থ ছিল, কিভাবে অর্থ বদল ঘটল, সাম্প্রতিকতম অর্থ কি তার বর্ণনা দেয়, তাকে ইতিহাস ভিত্তিক অভিধান বলে। যদিও এটি খুব একটা আমাদের প্রচলিত নয়, তবে এরই আমরা অনেকটাই লক্ষ্য করতে পারবো যখন আমরা চলে যাব শব্দার্থ তত্ত্বতে। সেখানে আমরা কিন্তু এই ব্যাপারটি কিছুটা আলোচিত হতে পারবে। সুতরাং এইভাবে আমরা আজকে যে বাংলা ভাষা, অর্থাৎ যে ভাষার যে অংশটি, বিষয়টিকে আমার ভিডিওকে দেখা এবং বইটিকে পড়া এবং বিষয়টিকে অনুধাবন করতে বলছি। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে।